এক রাতের দাম কত? কালো শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত এক সুদর্শন যুবক নাফিয়াকে উদ্দেশ্য করে কথাটি বলে উঠল। খুব ঝড় হচ্ছে, পুরো রাস্তা জনমানবশূন্য। এই শূন্য রাস্তায় ঝড় উপেক্ষা করে নিজ বাড়ির পথে অগ্রসর হচ্ছে নাফিয়া। হঠাৎ একটা কালো গাড়ি এসে থামে তার সামনে এবং গাড়ি থেকে বেরিয়ে আসে একজন পুরুষ, যাকে ল্যাম্পপোস্টের আলোতে দেখে সুদর্শনই মনে হচ্ছে। কিন্তু যুবকটির করা প্রশ্ন নাফিয়ার কানে আসতেই নাফিয়ার কান গরম হয়ে গেল। কিন্তু এমন ফাঁকা রাস্তায় ছেলেটির সাথে কোনো ধরনের ঝামেলা করাটা নিজের জন্যই কবর খোদার সমান মনে হচ্ছে নাফিয়ার। তাই সে কণ্ঠ স্বাভাবিক রেখে বলে ওঠে, আসসালামু আলাইকুম। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি এক রাতের জন্য কেনা কোনো পণ্য নই। বলেই যে নাফিয়া স্থান ত্যাগ করতে যাবে অমনি যুবকটি নাফিয়ার হাত ধরে ফেলে এবং বলে ওঠে, এত রাতে হাইওয়েতে বোরকা পরিহিত কোনো ভালো মেয়ে রাস্তায় থাকে না। জীবনে এই প্রথম পতিতার সন্ধানে এলাম বলে আমায় বোকা ভাবছ? সীমা অতিক্রম করছেন আপনি, হাত ছাড়ুন আমার। পতিতা হয়েও এত ভাব কেন? বেশি টাকার অন্য কোনো কাস্টমার আছে বলেই কি আমার সাথে আসতে এত নকশা? ব্যাস, রাগের মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে গেল নাফিয়ার। ঠাস করে একটি চড় বসিয়ে দিল ছেলেটির গালে। কিন্তু চড় বসিয়ে দেবার পর সে বুঝতে পারছে আসলে সে কত বড় ভুল করে বসেছে। ছেলেটির রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে, যেন এখনই আস্ত চিবিয়ে খেয়ে নেবে। নাফিয়া নিজের ভয়কে লুকাবার চেষ্টায় বলে ওঠে, লজ্জা থাকলে এবার আমার হাতটা ছাড়ুন। এ কথায় যুবকটির রাগ আরো বেড়ে গেল। সে নাফিয়ার হাত আরো শক্ত করে ধরে নিজের গাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলো। এদিকে নাফিয়া অনুভব করছে তার হাতটি বোধহয় ছিঁড়েই যাবে। সে যুবকটিকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। যুবকটি নাফিয়াকে গাড়িতে বসিয়ে সাথে নিজেও বসে গাড়ি স্টার্ট দিতে বলল ড্রাইভারকে। নাফিয়া বারংবার বলে চলেছে তাকে ছেড়ে দিতে, কিন্তু ছেলেটি কানে হেডফোন গুঁজে চোখ বুজে আছে। অনেকটা সময় ছেড়ে দেওয়ার আবেদন করেও যখন লাভ হলো না এবং যুবকটিও চোখ বুজে আছে, সেই সুযোগে নাফিয়া নিজের ব্যাগ থেকে ফোন বের করে ফোনের লক খুলতেই যাবে অমনি লোকটি ছো মেরে নাফিয়ার হাত থেকে ফোনটি নিয়ে নেয়। এতে চমকে নাফিয়া সেই যুবকটির দিকে তাকায়। যুবকটি বলে ওঠে, খবরদার, যদি কোনো চালাকি করার চেষ্টা করো তবে খুব খারাপ হবে। যুবকটির রক্তবর্ণ চোখ দেখে ভয়ে চুপসে যায় নাফিয়া। স্থির বসে চোখের নোনা জল ফেলতে থাকে। সেদিকে যুবকটি কোনো ভ্রুক্ষেপ না করে গাড়িতে হেলান দিয়ে বসে আবারও চোখ বুজে নেয়। তাকে দেখে বোঝাই যাচ্ছে সে চোখ বুঝে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে চলেছে। কিছুটা সময় পার হতেই একটি দোতলা বাংলো বাড়ির সামনে এসে থামে গাড়িটি। জায়গাটি সম্পূর্ণ অচেনা নাফিয়ার। যুবকটি গাড়ি থেকে বেরিয়ে নাফিয়ার সামনে এসে গাড়ির গেট খুলে নাফিয়ার হাত ধরে টানতে টানতে বাড়ির দিকে এগোতে লাগে। এদিকে নাফিয়া কাঁদতে কাঁদতে বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু যুবকটি যেন কিছুই শুনছে না। দ্বিতীয় তলার একটি বেডরুমের নাফিয়াকে এনে এক ধাক্কায় বিছানায় ফেলে দেয় যুবকটি। রাগান্বিত স্বরে চেঁচিয়ে যুবকটি বলে ওঠে, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ টু স্লাপ আফিম ইবনান, ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া হু আই অ্যাম? ইউ হ্যাভ টু পে ফর দিস স্লাপ। আমাকে মাফ করে দিন প্লিজ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, টুডে ইউ ডিড এ বিগেস্ট মিস্টেক ইন ইয়োর লাইফ, সো ইউ হ্যাভ টু পে বেবস। বলেই নিজের শার্টের বোতাম খুলতে খুলতে আফিম এগিয়ে যেতে থাকে নাফিয়ার কাছে। নাফিয়া একটু একটু করে পেছাতে থাকে। আফিম দেরি না করে বিছানার কাছে যেয়ে নাফিয়ার পা ধরে নিজের কাছে টেনে এনে নাফিয়ার উপর ভর দিয়ে শুয়ে পড়ে। নাফিয়া চিৎকার করে বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি পতিতা নই। কিন্তু আফিম এসব কথা কানে না নিয়ে নাফিয়ার নিকাবটি ধরে টান দেয়। ফলে তা খুলে যায় এবং আফিমের সামনে ফুটে ওঠে এক মায়াবী চেহারা, যা দেখেই তার দিকে দৃষ্টি আটকে গিয়েছে আফিমের। ভাসা ভাসা চোখ, লাভের উপরের দিকে যেমন শেপ ঠিক তেমন শেপের ঠোঁট, খাড়া নাক, গোলগাল চেহারা, সেই সাথে উজ্জ্বল শ্যামলা গায়ের রং। যেখানে আফিম ব্যস্ত নাফিয়ার সৌন্দর্য উপভোগ করতে, সেখানে নাফিয়া কেঁদেই চলছে। কান্নার মাঝে মাঝে নাফিয়ার ঠোঁট কামড়ে ধরছে। নাফিয়ার ঠোঁটগুলো আফিমকে খুব করে টানছে। আফিম যেন একটি ঘোরে চলে গিয়েছে। তার চোখের সামনে শুধু ঠোঁটটিই ভাসছে।
ঠোঁট দুটো এই মুহূর্তে ছুঁতে না পারলে যেন বড্ড ক্ষতি হয়ে যাবে আফিমের। আফিম কোনো কিছু না ভেবেই নাফিয়ার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। প্রায় 5 মিনিট অতিবাহিত হতেই নাফিয়ার ঠোঁট ছেড়ে মাথা উঠাতেই দেখতে পায় নাফিয়া অজ্ঞান হয়ে গিয়েছে। প্রায় সাথে সাথেই আফিম নাফিয়ার উপর থেকে উঠে পানির জগ এনে নাফিয়ার চোখ মুখে পানি ছিটিয়ে দেয়, কিন্তু নাফিয়ার জ্ঞান ফিরে না। এতে বেশ ভয় পেয়ে যায় আফিম। দ্রুত ডাক্তারকে ফোন করে আসতে বলার পর সে নাফিয়ার পরিহিত বোরকা ও হিজাবটি খুলে নাফিয়াকে ঠিক করে বিছানায় শুইয়ে দেয়। 8 ঘন্টার একটু পরেই একজন মহিলা ডক্টর এসে নাফিয়াকে এক্সামিন করে আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভয়ের কিছু নেই। মেয়েটি হয়তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল কোনো কিছুতে, সেই সাথে হয়তো সকালের পর সারাদিন কিছু খায়নি এবং পরিশ্রম করার ফলে দুর্বলতার জন্য অচেতন হয়েছে। সমস্যা নেই, জ্ঞান ফিরলে স্বাস্থ্যকর কিছু খাবার খেলে এবং রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর। ইটস মাই ডিউটি মিস্টার আফিম, আজ তবে আসছি। ইয়া শিওর। ডক্টর বিদায় নিতেই আফিম নাফিয়ার কাছে যে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাফিয়ার দিকে। মেয়েটির চেহারায় যেমন মায়া আছে ঠিক তেমনই একটা বাচ্চা বাচ্চা ভাব, যেন সে একদম নিষ্পাপ। আফিম বেশ কিছুটা সময় নাফিয়ার দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ উঠে দাঁড়িয়ে কোনো একটি ব্যক্তিকে কল করে বলে ওঠে, I want every single details about the girl who is in my bedroom right now. বলেই ফোনটি কেটে দেয় আফিম। কিছুটা সময়ের মাঝেই ফ্রেশ হয়ে এসে নাফিয়ার পাশে শুয়ে পড়ে সে। চোখ বন্ধ করতেই কেন যেন তার অস্থির লাগছে, ঘুমেরও আসার নামগন্ধ নেই। তার মন চাইছে তার পাশে শুয়ে থাকা নারীকে এক নজর দেখতে। অবাধ্য মনের বাধ্য হয়ে আফিম তার চোখ জোড়া মেলে তাকায় সে মায়াবী চেহারায়। ঘুম ভাঙতেই আস্তে আস্তে চোখ জোড়া মেলে তাকায় নাফিয়া। শরীরে দুর্বলতা বেশ ভালোই অনুভব করছে সে। সকালে উঠেই কালেমা তায়েবা পড়াটা অভ্যাস তার, তাই কলেমা পড়ে উঠে বসতেই এক অপরিচিত রুমে নিজেকে আবিষ্কার করে সে। সাথে সাথেই তার মনে পড়ে যায় গত রাতের ঘটনাগুলো। চটজলদি সে একরাশ ভয় নিয়ে নিজের দিকে তাকায়। অতঃপর দেখে তার কাপড় ঠিকই আছে এবং শরীর কোনো পরিবর্তন বা ব্যথা নেই। এত কিছুটা শান্ত হলো নাফিয়া এবং মনে মনে বলতে আরম্ভ করলো। ঠিক এমন সময় কক্ষে প্রবেশ করে আফিম। চেহারায় রাগী ভাব আছে, কণ্ঠে বিরক্তি নিয়ে এসে ডেকে ওঠে, মজনু। নিচ থেকে আওয়াজ এলো, স্যার। আর না দাঁড়িয়ে আফিম টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। জগিং এর ফলে সারা শরীর ঘর্মান্তক তার। এতটা সময় সবকিছুই নীরবে দেখে গেল নাফিয়া। আফিম ওয়াশরুমে যেতেই সে মনে মনে বলে ওঠে, কি ভাব, অসহ্য। কথাটি শেষ করতেই হঠাৎ তার মনে পড়ে তার শরীরে তার বোরখা নেই। চটজলদি সে নিজের আশেপাশে চোখ বুলিয়ে নিজের বোরকা খুঁজতে আরম্ভ করে। বেশি বেগ পেতে হলো না তার। বেডের সামনে সোফাটাতেই তার বোরকাটা পড়ে আছে। নাফিয়া জলদি উঠে তার বোরকাটা পরে নেয়। ঠিক তখনই কক্ষের দরজায় টোকা পড়ার আওয়াজ হয়। মেকআপটা পরে নিয়ে নাফিয়া বলে ওঠে, আসতে পারেন। ম্যাডাম আপনার খাউন। আমি খাবো না, নিয়ে যেতে পারেন। স্যারের অর্ডার ম্যাডাম, আপনার খাউন লাগবো। আর ডাক্তার কইছে আপনার শরীর দুর্বল, ভালো হইলে খাইতে হইব। ডাক্তার? যে কাল আপনি জ্ঞান যাওয়ানোর পর স্যার ডাক্তার ডাকছিল। ও আচ্ছা। কথাটি বলেই নাফিয়া ভাবতে আরম্ভ করলো, সামান্য অচেতন হওয়ায় সেই রাতে ডাক্তার ডেকেছিল, কিন্তু কেন? একটা দেহলোভী জানোয়ারের দ্বারা এটা আমার কাম্য ছিল না। এইখানে খাবার রাখলাম ম্যাডাম। বললাম তো খাবো না, নিয়ে যান খাবার। কথাটি বলার পরপরই নাফিয়া একটি ভারী গম্ভীর ও শান্ত কণ্ঠস্বর শুনতে পেল। এখানেই থাকতে চাইছো তবে? চোখের ইশারা করতেই মজনু খাবার সোফার সামনের টেবিলে রেখে চলে যায়। কি বলতে চাইছেন? খাবার পুরোটা খেয়ে নিলে তোমায় ছেড়ে দেওয়া হবে, নয়তো এখানেই থাকবে। আমার খাবার নিয়ে আপনাকে চিন্তা না করলেও হবে। শাট আপ ইউ মরণ। দয়াকে চিন্তা ভাবছো কি করে? তোমার মতো মেয়ের জন্য আফিম ইবনান চিন্তিত হবে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? বেশ চেঁচিয়ে কথাগুলো বলে ওঠে আফিম। ভয়ে ও অপমান বোধে নাফিয়ার চোখে জল চিকচিক করে ওঠে, যা আফিমের চোখে পড়তেই আফিম সাথে সাথে চোখ সরিয়ে নেয় এবং মনে মনে বলে ওঠে, ওই মায়াবী চোখ জোড়ায় জল বড্ড বেমানান। আমি খাবো না, আমায় যেতে দিন। ঠিক আছে, খেও না।
এখানেই থাকতে চাইছো? গত রাতে আমার ঠোঁটের মায়ায় পড়ে গিয়েছো বোধহয়। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে কথাগুলো বলতে বলতেই নাফিয়ার দিকে এগিয়ে যায় আফিম। আফিমকে নিজের কাছে আসতে দেখে নাফিয়া বলে ওঠে, খেয়ে নিচ্ছি আমি। বলেই সোফায় বসে যেই খাবারে হাত দিতে যাবে অমনি আফিম বলে ওঠে, ইডিয়ট, অ্যাট ফার্স্ট ব্রাশ ইয়োর টিথ অ্যান্ড ওয়াশ ইয়োর হ্যান্ডস। আফিমের কথায় ঠোঁট উল্টে ওয়াশরুমের দিকে অগ্রসর হয় নাফিয়া। ওয়াশরুমে ঢুকেই সে মনে মনে বলে ওঠে, নিজের ফালতু কথায় আমার মাথা নষ্ট করে আবার নিজেই আমায় এভাবে অপমান করলো। কি ভাবে নিজেকে? কোনো মহাপুরুষ নাকি দুনিয়ার সব থেকে পরিষ্কার ব্যক্তি? হাত মুখ ধুয়ে সোফায় বসে নিজের খাবার শেষ করে নিল নাফিয়া। আর চোখে নাফিয়ার কার্যকলাপ বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করছে আফিম। খাওয়া শেষ হতেই নাফিয়া আর দেরি করতে চায় না। আর চোখে একবার তাকায় আফিমের দিকে। আফিম বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। গত রাত হতে এই পর্যন্ত আফিমের আচরণে নাফিয়া ওকে ঘৃণাই করে। তাই আফিমের সাথে কোনো কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই নাফিয়ার। তাই সে আফিমকে কিছু না বলে নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কক্ষ হতে বেরোতেই যাবে অমনি আফিম বলে ওঠে, এই মরণ। আফিমের এই ডাকে ভীষণ রেগে যায় নাফিয়া। সে রেগে আফিমের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, আমার একটি সুন্দর নাম আছে, নাফিয়া। আচ্ছা তাই? তাহলে মরণ বলে ডাকাতে তুমি সাড়া দিলে কেন? এতে এটাই প্রমাণ হয় যে তুমি স্বীকার করেছো তুমি মরণ। আফিমের কথায় যেমন রাগ হচ্ছে নাফিয়ার, ঠিক তেমন নিজের বোকামোর জন্যেও। তাকে এই ডাকে সাড়া দিতে বলেছিল কে? নাফিয়া আর কিছু না বলে আবারও দরজার দিকে অগ্রসর হতেই আফিম বলে ওঠে, কথা শেষ হয়নি আমার। এক পাও আগাবার দুঃসাহস করবে না। দাঁড়িয়ে যায় নাফিয়া। নিজের ভেতর ভীষণ ভয় অনুভব করছে সে। আফিম কি আদৌ তাকে যেতে দিবে? এদিকে এসো। এক রাশ ভয় নিয়ে আফিয়া ধীরে ধীরে এক পা এগিয়ে আফিমের সামনে গিয়ে দাঁড়ায়। আফিম বলে ওঠে, যেতে দিচ্ছি বলে ভেবো না ছেড়ে দিচ্ছি। আফিম ইবনানকে থাপ্পড় মারার মতো ভয়ানক দুঃসাহস করেছো তুমি, এবং এর ভয়ঙ্কর পরিণতির জন্যে প্রস্তুত থেকো। স্বাভাবিক ও শান্ত স্বরে কথাগুলো বললেও এর পিছনে আফিমের ভয়ঙ্কর রাগ ঠিকই আঁচ করতে পারছে নাফিয়া। কথা শেষ হবার পরও নাফিয়াকে হাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে আফিম বলে ওঠে, জাস্ট গেট লস্ট ফ্রম মাই রুম, ইডিয়েট। আফিমের উচ্চস্বর শুনে ভয়ে কেঁপে ওঠে নাফিয়া। সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পদে আফিমের রুম ত্যাগ করে। বাড়িতে পৌঁছিয়ে দরজায় কড়া নাড়তে সময় লাগলেও নাফিয়ার মা নয়না বেগমের দরজা খুলতে সময় লাগলো না। মেয়ের অপেক্ষায় যেন সে দরজার ধারেই দাঁড়িয়েছিলেন। নাফিয়াকে দেখে তিনি কিছুটা সময় তাকিয়ে থেকে কিচ্ছুটি না বলেই মেয়ের গালে একটি চর বসিয়ে দেন। নাফিয়া এতে বিন্দু পরিমাণ অবাক নয়। সে গালে হাত দিয়ে মেঝেতে তাকিয়েই বলে ওঠে, সরি আম্মু, আমি জানি সারা রাত অনেক টেনশন করেছো, কিন্তু কি করব, রাতে ফোনে টাকা ছিল না, তাই তুবার বাসায় যাওয়ার আগে তোমাদের কাউকে জানাতে পারিনি। আর ওখানে যেতেই আন্টি সে কি আপ্যায়ন, সব শেষে ক্লান্তিতে ঘুমিয়ে গিয়েছিলাম। তোমাদের কারোর কল রাতে ঘুমানোর জন্য টের পাইনি, তাই রিসিভও করতে পারিনি। সকালে ফোনে টাকা ঢুকিয়েই তোমাকে মেসেজ করেছিলাম যে আমি ঠিক আছি। দুবার ফোন ছিল না, ওর বাসায় অন্য কারো ফোনও কি ছিল না? কোনোভাবেই আমাদের জানানো যেত না? আমাদের এখানে এভাবে টেনশনে ডুবিয়ে রেখে তুই ওখানে শান্তিতে ঘুমোচ্ছিলি? সরি মা, জানোই তো কত পরিশ্রম করতে হয় সারাটি দিন আমায়। ওদের বাসায় যেয়ে এতটাই ক্লান্ত ছিলাম যে মাথায় কিচ্ছুটি আসেনি, ক্লান্তিতে ঘুমিয়ে গেছিলাম। কাজটি সত্যি অন্যায় করেছি, মাফ করে দাও। নয়না বেগমের চোখে জল এবং কণ্ঠে একরাশ অভিমান। নয়না বেগম উত্তরে কিছু না বলে চোখের জল মুছতে মুছতে নিজের কক্ষের দিকে এগিয়ে যান। ভীষণ অভিমান জমেছে তার নিজের মেয়ের প্রতি। নাফিয়া বেশ বুঝতে পারছে তার মায়ের অভিমান অল্পতে কমবে না। সে বাসায় ঢুকে নিজের কক্ষে আসতেই দেখে তার ছোট বোন অবনী মুখ গোমড়া করে বসে আছে। বোরকাটা খুলে বিছানায় ফেলে আলমারি থেকে কাপড় বের করতে করতে অবনীকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিরে, দেখিস নাই আমি আসছি? উত্তর না পেয়ে নাফিয়া আবারও বলে ওঠে, বাহ, বড় বোন যে গত রাতে বাড়ি ফিরেনি সে খবর আছে? এসেছো কেন? যেখানে ছিলে সেখানেই থাকতে। আচ্ছা, চলে যাব। অবনী নাফিয়ার কথা শুনে পিছন ফিরে তাকায় তার দিকে। অবনীর দিকে তাকাতেই নাফিয়া দেখে মেয়েটা কাঁদছে।
নাফিয়া দ্রুত পদে বোনের কাছে যেয়ে বলে ওঠে, কাঁদছিস কেন? তুমি জানো গতরাতে আমরা সবাই কতটা চিন্তায় ভুগেছি? মা, বাবা, আমি সারা রাত ঘুমাইনি। বাবা তো চেয়েছিলেন সকালেই থানায় যাবেন, আর আম্মু তো কেঁদে অস্থির। আমি তোমার সব ফ্রেন্ডদের কল দিয়েছি, তাদের মধ্যে শুধু তুবা আপু এবং অরিনাপু কল ধরেনি। আচ্ছা সরি। বলে নিজের ছোট বোনকে বুকে জড়িয়ে নেয় নাফিয়া এবং মনে মনে বলে ওঠে, ভাগ্যিস তুবা কল ধরেনি। নাফিয়া নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পরই আফিমও রওনা হয় নিজ বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছিয়ে নিজের রুমের দিকে যাওয়ার সময় আফিমের মা সানিয়া বেগম তাকে দেখে বলে ওঠে, আফিম, সারাত কোথায় ছিলে? বাংলোতে মম। কেন? এমনি। এমনি মানে কি? এভাবে না জানে হঠাৎ বাংলোতে কেন গেলে? ওহে বৌমা, আমার পোতাকে এত প্রশ্ন কেন করছো? জানো সে কোনো ক্রিমিনাল? আম্মা ছোটবেলা থেকে ওকে এভাবে আদর দিয়ে বাদর বানাচ্ছেন। খবরদার আমার পোতাকে নিয়ে একটুও বাজে বকবে না। যাও, ওর জন্য খাবার প্রস্তুত করো। সানিয়া বেগম শাশুড়ির আদেশে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। মায়ের প্রশ্নের ভান্ডার থেকে রেহাই পেয়ে আফিম খুশিতে তার দাদিকে জড়িয়ে ধরে বলে ওঠে, লাভ ইউ। লাভ ইউ টু। তোমার শরীর কেমন এখন? মোটামুটি। তোমার বাবা বললো আমার পরিচর্যা দেখাশোনার জন্য একজন লোক রাখবে। বাহ, কোনো লোক ঠিক করেছে? এখন অবধি না। কথাটি শোনা মাত্র বাঁকা হাসে আফিম। কিছু একটা ভেবে সে তার দাদির গালে চুমু বসিয়ে তার থেকে বিদায় নিয়ে নিজ কক্ষে প্রবেশ করে। তার মুঠো ফোনটি বের করে তাতে একটি নাম্বার ডায়াল করে কানে ধরে। আসসালামু আলাইকুম স্যার। তোমায় গত রাতে একজনের ডিটেলস জেনে আমায় জানাতে বলেছিলাম। জি স্যার, মোটামুটি জেনেছি, কিন্তু পুরোপুরি সবটা এখনো জানতে পারিনি। ইউ পিপল আর সাচ এ লুজার। ডু ইউর ওয়ার্ক অন টাইম, আদারওয়াইজ ইউ অল উইল লস ইউর জব। সরি স্যার। আই হেট সরি। আজ রাতের মধ্যেই সব ডিটেলস রেডি করে ফেলবো স্যার। ফাইন। মেয়েটি কি মধ্যবিত্ত? জি স্যার, সেই সাথে তার একটি বড় ঋণ নেওয়া আছে। কিসের ঋণ? তা এখনো জানতে পারিনি স্যার। কথা শোনা মাত্র রাগ উঠে যায় আফিমের, কিন্তু কোনো মতে সে রাগ চেপে বলে ওঠে, বাবা দাদির জন্যে একজন কেয়ারটেকার রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আই হোপ ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ডু নাও। জি স্যার, জানি। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ফোনটি কেটে দেয় আফিম। মা, আমার এই চাকরিটা প্রয়োজন, বোঝার চেষ্টা কেন করছো না? কিছু বুঝতে চাচ্ছি না আমি। এই চাকরিটি তুমি করছো না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্তকে আমি সম্মান করি, কিন্তু তুমি শুধুই একতরফা ভাবছো মা। তুমি শুধুই আমার সেফটির কথা ভাবছো, কিন্তু একটিবারও ভাবছো না যে এই চাকরিটি করলে আমাদের বিপদ কতটা কেটে যাবে। থাকা খাওয়া ফ্রিতে, সেই সাথে মাস গেলে 25,000 টাকা। আর আমার কাজটা কি? শুধু একজন বৃদ্ধার সাথে সারাটি দিন থাকা এবং তার ওষুধ থেকে শুরু করে তার যাবতীয় সব দিকে খেয়াল রাখা। ভাবতে পারছো এই প্রস্তাবটি আমাদের জন্য কতটা লাভজনক? বকার মতন কথা বলছো নাফিয়া? শুধুমাত্র একজন বৃদ্ধার দেখাশোনা করবা, সেই জন্য মাস গেলে 25,000 টাকা? আবার শর্ত রাতেও থাকতে হবে? এটা কোনো ফোন দিয়েও তো হতে পারে। বৃদ্ধ মানুষ হুটহাট রাতেও অসুস্থ হয়ে যেতে পারে, সেই জন্যই হয়তো ওই শর্তটি। আর ওরা অনেক বড় লোক। যে লোকটি কথা বলতে এসেছিলেন সে তাদের কর্মচারী, কিন্তু সেই কর্মচারীকে দেখতেই লাখপতি মনে হচ্ছিল। এখন তুমিই ভাবো, ওদের কাছে মাসে 25,000 টাকা কোনো ব্যাপার? ওরা তোমায় কোথায় পেল? আর এই প্রস্তাব তোমাকেই কেন দিল? লোকটা বলেছিল আমার কোনো এক স্টুডেন্টের প্যারেন্টস তাদের আমাকে এই কাজটি দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। তোমার স্কুলের চাকরিটার কি হবে? তা অব্যাহত থাকবে। আমি কথা বলে নিয়েছি লোকটির সাথে। স্কুলে আমার 3টি ক্লাস পরপর আছে, যা 1.5 ঘন্টার ব্যাপার। এতটুকু ছাড় দিবেন তারা। তাও আমার মন সায় দিচ্ছে না। উফ মা। বলেই নাফিয়া তার মাকে জড়িয়ে ধরে কণ্ঠে একটু আহ্লাদি ভাব এনে বলে ওঠে, মা প্লিজ না করো না, আমি সেফ থাকবো ইনশাল্লাহ। আর তুমি না হয় 3 বেলা নিয়ম করে কল দিও। আর আল্লাহ না করুক কোনো সমস্যা হলে ব্যাস 30-40 মিনিটের পথ, রাজি হয়ে যাও না? আচ্ছা করো যা ইচ্ছা। আমার কথার কি
আর কেউ দাম দেয়? বাবা সহ মেয়ে দুটোও তাই করবে যা তাদের মন চাইবে। বলতে বলতেই নাফিয়ার বাহুবন্ধনী হতে নিজেকে ছাড়িয়ে নাফিয়ার কক্ষ ত্যাগ করেন নয়না বেগম। সকাল সকাল নিজের প্রয়োজনীয় জিনিস ব্যাগ ভর্তি করে নিজে প্রস্তুত হয়ে নেয় নাফিয়া। অতঃপর পরিবারের সকলের থেকে বিদায় নিয়ে রওনা হয় নিজের নতুন কর্মস্থলের উদ্দেশ্যে। বিশাল জায়গা নিয়ে ঘেরাও করা একটি 3তলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নাফিয়া। মুগ্ধ হয়ে বাড়িটি দেখছে সে। সাদা এবং কমলা রঙের বাড়িটির চারপাশ উঁচু দেওয়ালে ঘেরা। দেওয়ালের ভেতরের দিকটা বিভিন্ন ফুল গাছ দ্বারা সজ্জিত। মেন গেটটি যেমন বড় তেমন এর উপর করা কারুকাজগুলো আকর্ষণীয়। মুগ্ধতা নিয়ে নাফিয়া বাড়ির সদর দরজার বেল বাজতেই একটি 21-22 বছরের মেয়ে দরজা খুলে বলে ওঠে, আসসালামু আলাইকুম ম্যাম, কাকে চাই? জি, আমাকে বাড়ির একজন বুজুর্গ ব্যক্তির পরিচর্যার দায়িত্বে নিয়োগ করা হয়েছে। ও, ভিতরে আসুন। মেয়েটি নাফিয়াকে সোফার দিকে ইঙ্গিত করে বলে ওঠে, এখানেই বসুন, আমি ম্যামকে ডেকে দিচ্ছি। জি। মেয়েটি যেতেই নাফিয়া পুরো হল রুমটিতে একবার চোখ বুলিয়ে নেয়। একটি বেশ বড় সাইজের টিভি দেওয়ালে লাগানো, সেই সাথে আরও অনেক আকর্ষণীয় আসবাবপত্র দিয়ে পুরো হল রুমটি সাজানো। এসব দেখার মাঝেই আফিমের মা সানিয়া বেগম এসে হাজির হন। তিনি নাফিয়ার সামনে সোফায় বসে যেই কিছু বলতে যাবে অমনি কারো কণ্ঠস্বর ভেসে আসে। হোয়াটস ইউর নেম? কণ্ঠস্বরটি কানে আসতেই চোখ জোড়া রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে যায় নাফিয়ার। সে নিজের জায়গায় একদম স্থির হয়ে থাকে। আফিম সিঁড়ি দিয়ে নামতে নামতেই প্রশ্নটি করেছিল। এখন তার মায়ের পাশে সোফায় হেলান দিয়ে বসে আফিম বলে ওঠে, কি হয়েছে? শুনতে পাওনি আমার প্রশ্ন? আফিমের নিজের সামনে দেখে একইভাবে রসগোল্লার ন্যায় চোখ করে তাকিয়ে আছে নাফিয়া। সে এতটাই অবাক হয়েছে যে বুঝে উঠতে পারছে না তার আসলে কি প্রতিক্রিয়া দেখানো উচিত। নাফিয়ার এমন অস্বাভাবিক আচরণটা সানিয়া বেগমের বোধগম্য হয় না। তিনি কিছু বলতেই যাবে অমনি আফিম বলে, দাদিকে ডেকে নিয়ে আসতে। সানিয়া বেগমও আর কথা বাড়ান না, চলে গেলেন তার শাশুড়ি মাকে নিয়ে আসতে। সানিয়া বেগম যেতেই আফিম নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, হোয়াট আর ইউ স্টেয়ারিং লাইক দিস? আপনি এখানে? আমারই বাসা। আর হ্যাঁ, খবরদার, যদি ভুলেও এই চাকরিটি না করার কথা চিন্তা করো তবে বেশ বড় ভুল করে বসবে। কারণ তোমার ওই স্কুলের চাকরি, যার টাকা দিয়ে তুমি চলো, সেই চাকরিটি তোমার হাতছাড়া করতে আমার জাস্ট একটা আদেশই যথেষ্ট। এছাড়াও তোমার এবং তোমার পরিবারের সদস্যদের জীবন নরক বানিয়ে দেওয়াও তেমন কোনো কঠিন কাজ নয় আমার জন্যে। নাফিয়া বেশ ভালোই বুঝতে পারছে যে সে খুব বাজেভাবে ফেসে গিয়েছে। সে কাঁদো কাঁদো কণ্ঠে আফিমকে বলে ওঠে, প্লিজ আমায় ক্ষমা করে দিন সেই অপরাধটার জন্য। আমি সত্যি ইচ্ছা করে করি। নাফিয়ার কথা শেষ হওয়ার আগেই আফিম বলে ওঠে, শাট আপ মরন, মাই মম অ্যান্ড গ্র্যানি মাস্ট বি কামিং সুন, বিহেভ নর্মাল। সাথে সাথেই নাফিয়া নিজেকে ঠিকঠাক করে নেয়, স্বাভাবিক না হয়েও স্বাভাবিক আচরণ করার জন্যে। তার একটু পরেই আফিমের মা ও দাদি এসে পড়েন। দুজনে বসে প্রথমে নাফিয়ার সম্পর্কে জানতে চাই এবং পরে সারাদিনে দাদির কি কি ঔষধ আছে সেগুলো এবং নাফিয়ার কাজ বুঝিয়ে দেন। কথার পর্ব চলাকালীনই চা নাস্তাও সেরে নেওয়া হয়। সব শেষে সেই মেয়েটিকে ডেকে বলা হয় নাফিয়াকে গেস্ট রুম কোথায় তা দেখিয়ে দিতে। নাফিয়া গেস্ট রুমটায় প্রবেশ করে দেখে এই রুমটিও সুন্দর, বেশ পরিপাটি। কিন্তু এখন চেয়েও মুগ্ধ হতে পারছে না সে, কারণ তার মধ্যে মুগ্ধতার মও কাজ করছে না। মন মস্তিষ্ক সব জায়গায় আফিম নামক বড্ড ভয়ঙ্কর প্রাণীটি ঘুরছে। যা হচ্ছে তা হতে দেওয়া ছাড়া যেহেতু আর কোনো উপায় নেই, তাই নাফিয়া বেশি না ভেবে নিজের পরিহিত বোরকা খুলে ফ্রেশ হয়ে নেয়। অতঃপর তৈরি হয় সে অগ্রসর হয় দাদির রুমের দিকে। পথে আফিমের চোখে পড়ে যায় নাফিয়া। নাফিয়া একটি হাতা লম্বা লং ড্রেস পরেছে, সেই সাথে এমনভাবে ওড়না পড়েছে যে মাথার চুল থেকে কোমর অবধি পুরোটাই ঢেকে আছে। না চাইতেও নাফিয়ার এই শালীনতাটি ভালো লাগে আফিমের। এক পলক দেখেই চোখ সরিয়ে নেয় আফিম এবং অগ্রসর হয় সদর দরজার দিকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে। আফিম দরজার কাছাকাছি যেতেই তার দিকে চোখ পড়ে নাফিয়ার। আফিমকে দেখেই নাফিয়া মনে মনে বলে ওঠে, যতই ভয়ঙ্কর প্রাণী হও না কেন মিস্টার আফিম ইবনান, আমিও এবার তোমায় দেখাবো আমি কি জিনিস।
আফিমের অফিসে যাওয়ার পর দিয়ে নিশ্চিন্তে দাদির সাথে সময় পার করছে নাফিয়া। প্রথম দিনেই দাদির সাথে বেশ গল্প জমে তারপর দুপুরে দাদিকে সময় মতো ঔষধ খাওয়ানো, খাবার খাওয়ানো, বিকেলে দাদির সাথে বাড়ির সামনের বিশাল বড় বাগানটায় হাঁটা, সব কিছুই খুব উপভোগ করছে নাফিয়া। তার এখানে এসে ভালোই লাগছে, শুধু আফসোস সেই ভয়ঙ্কর প্রাণীটিকে নিয়ে। সন্ধ্যায় দাদিকে সোফায় বসিয়ে দাদির ঘাড় ম্যাসাজ করে দিচ্ছিল নাফিয়া। ঠিক এমন সময় আফিম এসে হাজির হয়। এক নজর নাফিয়ার দিকে তাকিয়ে আফিম সোজা নিজের কক্ষে চলে যায়। আফিমকে দেখার পর থেকেই ভয়ে নাফিয়ার হৃদস্পন্দনের গতি বেড়ে চলেছে। না জানি কি করে। কিছুটা সময় অতিক্রম হতে নিচে নেমে আসে আফিম। সোফায় আয়েশ করে বসে নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ইয়োর নেম? শেখ নাফিয়া, রাইট? জি। ব্রিং এ কাপ অফ কফি ফর মি। আমি? তো আচ্ছা, আনছি। বলে রান্নাঘরের দিকে যেতে যেতে নাফিয়া মনে মনে বলে ভাবে, এই কাজটা তো আমার না, তাহলে আমি কেন করছি? করব নাকি করব না? থুর, না করলে আবার না জানি কি শাস্তি দেয়। তার চেয়ে এক কাপ কফি বানালে ক্ষতি নেই। কফি বানিয়ে আফিমের কাছে এসে কফির মগটি তার দিকে এগিয়ে দেয় নাফিয়া। আফিম কফির মগটি নেওয়ার সময় হুট করে মগটি তার হাত থেকে পিছলে পড়ে যায়, ফলে গরম কফি ছিটকে গিয়ে পড়ে নাফিয়ার পায়ের উপর। সোফাতেই বসেছিলেন দাদি। নাফিয়ার পায়ে গরম কফি পড়তে দেখে তিনি দ্রুত উঠে টি টেবিলে রাখা পানির জগ হতে কিছু পানি নাফিয়ার পায়ে ঢেলে দিলেন। নাফিয়ার পাটা জ্বলছে, সে ঠোঁট চেপে সহ্য করছে। দাদি নাফিয়াকে আফিমের পাশে বসিয়ে একজন গৃহ পরিচারিকাকে ডেকে মলম আনতে বললেন। মলম আনা হলো, তা নাফিয়ার পায়ে লাগাবার কিছুটা সময় পরই জ্বালাটা কমে যায়। পরিস্থিতি স্বাভাবিক হতেই দাদি আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার ভুলে মেয়েটায় ব্যথা পেল, তাকে একটু সরি পর্যন্ত না বলে তুমি পত্রিকায় মুখ গুজে আছো, এ কেমন ভদ্রতা? আই এম সরি মিস শেখ। আফিমের দিকে তাকাতেই নাফিয়া দেখে আফিমের ঠোঁটে বাঁকা হাসি, যা দাদির নজরে পড়েনি। আফিমের এই হাসিটির অর্থই হচ্ছে কাজটি আফিম ইচ্ছাকৃতভাবে করেছে। তাতে দাঁত চেপে নিজের রাগটি নিয়ন্ত্রণ করে নাফিয়া বলে ওঠে, দাদি, আমি নিজের রুমে যেতে চাচ্ছি, যাব? হ্যাঁ হ্যাঁ, যাও। নাফিয়া সোফা থেকে উঠে আফিমের সামনে থেকে যাওয়ার সময় ইচ্ছে করে এমনভাবে আফিমের পায়ের উপর পাড়া দিল যেন এটি অনিচ্ছাকৃত হয়েছে। পায়ে উঁচু জুতো থাকায় আফিমের পা খানিকটা কেটে যায়। পত্রিকা পড়ার মাঝেই ব্যথা অনুভব হওয়ায় আহ শব্দ করে ওঠে আফিম। নাফিয়া চমকে যাওয়ার নাটক করে বলে ওঠে, সরি সরি সরি, আমি খেয়াল করিনি। এদিকে আফিমের দাদি তার আদুরে পোতার পায়ে সামান্য রক্ত দেখে অস্থির হয়ে ওঠেন। এসবের মাঝে আফিম চোয়াল শক্ত করে তাকিয়ে থাকে নাফিয়ার দিকে। সে বেশ বুঝতে পারছে নাফিয়া এটি ইচ্ছে করেই করেছে। আফিমের এমন রাগান্বিত চাহনিতে নাফিয়ার হৃদস্পন্দন থেমে থেমে যাচ্ছে। সে মনে মনে ভাবে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দ, তার মনোমুগ্ধকর ঘ্রাণ ও ঠান্ডা বাতাসের পরশ মানুষের মন মস্তিষ্কে শান্তি এনে দেয় এবং উপহার দেয় চরম আরামদায়ক নিদ্রা। নাফিয়াও আরামের ঘুমে বিভোর হয়ে আছে। হঠাৎ সে তার মুখে তরল জাতীয় কিছু অনুভব করে। ঘুম ভেঙে যায় তার। পিটপিট করে চোখ মেলতেই তার মুখের উপর বেশ খানিকটা পানি এসে পড়ে। তৎক্ষণিক উঠে বসে সে। কিছুটা পানি তার নাক অবধি উঠে গিয়েছে। কিছুটা সময় নিয়ে স্বাভাবিক হয়ে নাফিয়া তার সামনে দাঁড়ানো ব্যক্তিটির দিকে তাকায়। আফিম ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে। একে তো এত আরামের ঘুমটা পানি হলো, দ্বিতীয়ত পানিতে শরীরের বেশ কিছুটা অংশ ভিজে গিয়েছে, ফলে ঠান্ডা বাতাসের জন্য ঠান্ডা লাগছে। আর তৃতীয়ত, যে এই মহান কাজটি করেছে সে ভাবলেশীন দাঁড়িয়ে বেহায়ার মতো তাকিয়ে আছে। রেগে নাফিয়া বলে ওঠে, কি চাই আপনার? এত অসভ্য কেন আপনি? এভাবে মধ্যরাতে একটি মেয়ের রুমে ঢুকে অত্যাচার করছেন। আর রুমে ঢুকলেন কি করে? আমি তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম। নাফিয়ার কথা শেষ হতেই আফিম নাফিয়ার হাত ধরে এক হাঁচকা টানে দাঁড় করিয়ে বলে ওঠে, আমি অসভ্য? তোমার সাহস দেখে অবাক না হয়ে পারছি না। প্রথমত ইচ্ছে করে আমার পায়ে পাড়া দিয়েছ। কথাটি বলেই আফিম নাফিয়ার হাত মুচড়ে ধরে। ব্যথায় আহ শব্দ করে ওঠে নাফিয়া। আফিম আবারও বলতে আরম্ভ করে, দ্বিতীয়ত, এখন আমায় অসভ্য বলছো। আফিম ইবনানের অসভ্যতা কাকে বলে তা এখন টের পাবে তুমি। হাত জোরে মুচড়ে ধরায় বেশ ব্যথা পাচ্ছে নাফিয়া। সেই সাথে আফিমের রাগান্বিত চেহারা ও উক্তি শুনে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে তার। সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি কিন্তু এখন চিল্লাবো। তার ছেলের একটি হাসি ঠোঁটে ঝুলিয়ে আফিম বলে ওঠে,
এ বাড়ির সবকটি রুম সাউন্ড প্রুফ। ছেড়ে দিন প্লিজ, ভুল হয়ে গেছে, আপনি অসভ্য নন। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে আফিম নাফিয়ার মুচড়ে ধরে রাখা হাতটি ছেড়ে দিয়ে নাফিয়ার কোমর জড়িয়ে ধরে বলে ওঠে, ভুল যখন করেছো শাস্তি তো তোমায় পেতেই হবে। নাফিয়া যেই কিছু বলতে যাবে অমনি আফিম তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, শাট আপ। ব্যাস, মুখ বন্ধ হয়ে যায় নাফিয়ার। আফিম ধীরে ধীরে নাফিয়ার ঠোঁটের দিকে অগ্রসর হতে থাকে। এটি দেখে নাফিয়া ভাবে হয়তো প্রথম দিনের মতো আজও আফিম একই কাজ করবে, তাই সে চটজলদি নিজের ঠোঁট হাত দিয়ে চেপে ধরে, কিন্তু লাভ হয় না। আফিম ধীরে ধীরে তার দিকে অগ্রসর হচ্ছেই। ভয়ে চোখ জোড়া বুঝে নেয় নাফিয়া। চোখ বোঝা অবস্থায় সে অনুভব করে কেউ কামড়ে তার ঘাড়ের মাংস তুলে নিচ্ছে। যন্ত্রণায় চেঁচিয়ে ওঠে। আফিমকে নিজের থেকে দূরে সরাবার চেষ্টা করে নাফিয়া, কিন্তু সে সফল হয় না। ব্যথায় কেঁদেই দেয় নাফিয়া। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই নাফিয়াকে ছেড়ে দেয় আফিম। ঘাড়ের যে জায়গাটায় কামড় বসিয়েছে সে জায়গাটিতে দাঁতের দাগ বসে খানিকটা রক্ত বেরিয়ে এসেছে। নাফিয়ার চোখে পানি দেখে আফিম বলে ওঠে, এতটুকু ব্যথা সহ্য করতে পারো না আর আফিম ইবনানের সাথে টেক্কা দিতে আসো? ভীষণ রাগ ওঠা সত্ত্বেও চুপ করে থাকে নাফিয়া, কারণ সে জানে এখন কিছু বলাটা তার জন্যে হিতকর হবে না। নাফিয়ার কোনো উত্তর না পেয়ে আফিমও তার সময় অপচয় করে না। ঠোঁটের জয়ের হাসি ঝুলিয়ে নাফিয়ার কক্ষ ত্যাগ করে সে। আফিম যেতেই নাফিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্ষতটা দেখে নেয়। জায়গাটাতে ব্যথাও করছে। মনে মনে নাফিয়া বলে ওঠে, এর উত্তর তুমি পাবে আফিম ইবনান। সকালে ঠিক 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের ইবাদত শেষ করে দাদির কক্ষে যাওয়ার জন্য রওনা হয় নাফিয়া। দাদির পাশের রুমটি দেওয়া হয়েছে তাকে থাকার জন্য। দাদির কক্ষে প্রবেশ করতেই নাফিয়া দেখে দাদি পত্রিকা পড়ছেন। দাদিকে উদ্দেশ্য করে সে বলে ওঠে, আসসালামু আলাইকুম দাদি, শুভ সকাল। ওয়ালাইকুম সালাম। উঠে পড়েছে? জি। এখন বলুন, হাঁটতে যাওয়ার আগে কি খাবেন? 1 কাপ দুধ চা হলে মন্দ হয় না। 1 কাপ দুধ চা নয়, হয় 1 কাপ দুধ না হয় 1 কাপ চা। এখন কি আমার রং চা খেতে হবে? জি অবশ্যই, যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক তাই খেতে হবে। আচ্ছা, তবে 1 কাপ রং চা। আচ্ছা, আনছি। বলেই নাফিয়া দাদির কক্ষ ত্যাগ করে রান্নাঘরে প্রবেশ করে। রান্নাঘরে দুজন রাঁধুনি সকালের নাস্তা তৈরির প্রস্তুতি নিচ্ছে। নাফিয়া তাদের একজনকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপু, দাদির রং চা চেয়েছেন, এখনই বানিয়ে দিতে পারবেন তো? জি অবশ্যই ম্যাম। ম্যাম বলার প্রয়োজন নেই, আপনি আমার বড়, তাই নাফিয়াই বলুন। জি আচ্ছা। আরেকটি কথা, আজ থেকে দাদির 3 বেলার খাদ্য তালিকায় কি কি খাবার থাকবে তা আমার থেকে অবশ্যই জেনে নেবেন। ঠিক আছে। আজ তার সকালের নাস্তার জন্য 2টি রুটি, এই যে এই বাটির 1 বাটি গরুর কলিজা এবং ডিম তৈরি করবেন। আছে তো সব? জি আছে, তৈরি হয়ে যাবে। ধন্যবাদ। বলেই রান্নাঘর থেকে বেরিয়ে দাদির কক্ষের দিকে অগ্রসর হয় নাফিয়া। ঠিক 5:30 দাদি ও নাফিয়া দুজনই বেরিয়ে পড়লো হাঁটার জন্যে। বাড়ির কাছেই একটি পার্ক আছে। সেই পার্কটিতেই দুজন হাঁটার সাথে সাথে বিভিন্ন গল্পও করলো। প্রায় 1 ঘন্টা হাঁটার পর দুজন বেশ ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে প্রবেশ করতেই সানিয়া বেগম ঠোঁটে হাসি টেনে তাদের উদ্দেশ্য করে বলে ওঠে, হাঁটা হলো আপনাদের? নাফিয়া ঠোঁটে হাসি ফুটিয়ে সম্মতি জানালো আর দাদি বলে উঠল, তোমার হাঁটা উচিত বোমা, বয়স তোমারও হয়েছে, সে সাথে ওজনটাও তো তোমার কম নয়। শাশুড়ির এমন উক্তি শুনে মুহূর্তে মুখটি কালো হয়ে গেল সানিয়া বেগমের। তিনি শাশুড়িকে উদ্দেশ্য করে বলে ওঠেন, মন্দ বলেননি মা। সানিয়া বেগমের মন খারাপ হতে দেখে নাফিয়া বলে ওঠে, কি যে বলেন না দাদি, আন্টি এখনো ইয়াং আছে, তাকে দেখে কেউ বলবে নাকি তার এত বড় একটা ছেলে আছে? আমি তো প্রথম দেখে অবাক হয়েছিলাম, যার শাশুড়িকে এখনো বার্ধক্য কাবু করতে পারলো না, সেখানে তার বয়স তো অনেক কম। নাফিয়ার কথায় সানিয়া বেগমের চেহারা খুশিতে জলজল করে ওঠে এবং তার ঠোঁটের হাসিটি আবারও ফিরে আসে। দাদি নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, শাশুড়ি বোমা দুজনে পটানো হচ্ছে দেখছি। নাফিয়া হেসে বলে ওঠে, মোটেই না, যা সত্যি তাই বলছি। নাফিয়ার কথায় দাদি একটু হেসে সানিয়া বেগমকে বলে ওঠে, বোমা আমার খাবার প্রস্তুত করো, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা মা। অতঃপর নাফিয়া ও দাদি উভয়ই চলে গেল নিজ নিজ কক্ষে ফ্রেশ হতে এবং সানিয়া বেগম রান্নাঘরে। আফিমের সকাল হয় 6টায়। উঠেই বেরিয়ে পড়ে জগিংয়ের উদ্দেশ্যে।
টানা 1 ঘন্টা ওয়ার্কআউট করে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফিরে গোসল সেরে একদম অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিজের কক্ষ হতে খাবার ঘরে এসে নিজের সকালের নাস্তা শেষ করেন। তারপর কিছুটা সময়ের জন্য পত্রিকায় মুখ ডুবান। অফিস 9টায় হওয়ায় 8:40 অফিসের উদ্দেশ্যে রওনা হন। এই ছিল আফিমের প্রত্যেক দিনের সকালের নিয়মিত কার্যক্রমের সূচি। আজও এর ব্যতিক্রম হলো না। অফিসে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে খাবার ঘরে এসে 4-5টায় চোখ বুলিয়ে নেয় সে, কিন্তু নাফিয়ার দেখা মেলে না। তাই খাওয়াটা শেষ করে আফিম তার দাদির কক্ষে যায়, হয়তো নাফিয়া সেখানেই আছে এই ভেবে। কিন্তু দাদির কক্ষেও নাফিয়ার খোঁজ মেলে না। আফিমকে সকাল সকাল নিজের কক্ষে আবিষ্কার করে বেশ বিস্মিত হন দাদি। তিনি কৌতূহল দমিয়ে না রেখে জিজ্ঞেস করে বসেন, আজ সকাল সকাল আমার রুমে? এমনি দেখতে এলাম, কেমন আছো? এত বছর তো কখনো সকাল সকাল তোমার আমার কথা মনে পড়েনি, তবে আজ হঠাৎ? উফ দাদি, ডোন্ট বিহেভ লাইক মম। আচ্ছা আচ্ছা। মিস শেখ, ঠিক মতো নিজের কাজ করছো তো? খুবই দায়িত্ববান মেয়েটি, এখনো অব্দি তার একটি কাজও ত্রুটি হয়নি। মাত্র কালই এলো, কিন্তু কাজ এভাবে করছে যেন খুবই অভিজ্ঞতা। একটু বেশি সুনাম করলে। কমই করেছি। তা যাই হোক, এখন কই মহারানী? তোমাকে একা ফেলে নিজেতে মত্ত হয়ে আছে আর তুই বসে তার সুনাম করছো? ও স্কুলে ক্লাস শুরু হয় 7:30-এ, এই তাই স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে। কথাটি শুনে আফিম মনে মনে বলে উঠল, ইস, ভুলেই গিয়েছিলাম, সকাল সকাল 1 ডোজ দিয়ে যাব, তার হচ্ছে না। নাফিয়ার খবর মিলতেই আফিম উঠে দাঁড়িয়ে তার দাদিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা দাদি, আমি যাই, তুমি নিজের খেয়াল রেখো। কথাটি শেষ করে দাদির দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে কক্ষ ত্যাগ করে সে। 7:30 হতে 9টা অবধি 3টে ক্লাস নেয় নাফিয়া। প্রথম, তৃতীয় এবং চতুর্থ এই 3টি শ্রেণীর 3টি বিষয়ের ক্লাস নেয় সে। 9টা বাজে ক্লাস নেওয়ার শেষে বাসায় এসে পৌঁছায় নাফিয়া। ফ্রেশ হয়ে দাদির কক্ষে যেতেই দেখে দাদি ঘুমিয়ে আছেন, তাই আবার নিজের কক্ষে ফিরে আসে সে। বিছানায় গায়ে লিয়ে দিতেই তার চোখের সামনে ভেসে ওঠে গত রাতের আফিমের করা কাজটি। আফিমের এই কাজটির একটি পাল্টা জবাব তার দিতেই হবে, কিন্তু কিভাবে দিবে তাই ভাবনার বিষয়। শুয়ে শুয়ে এটি ভাবতেই ব্যস্ত হয়ে পড়ল নাফিয়া। সন্ধ্যায় সবাই হলরুমে বসে টিভি দেখছে। আফিমও অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নিয়ে হলরুমে এসে পত্রিকাটি নিয়ে বসে। কিছুটা সময় পত্রিকায় মুখ ডুবিয়ে থাকার পর আফিম নাফিয়ার দিকে আর চোখে তাকিয়ে দেখে নাফিয়া খুব মনোযোগ দিয়ে টিভিতে বাংলা নাটক দেখছে। নাফিয়ার এত শান্তি তার সহ্য হওয়ার নয়। সে নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, মিস শেখ, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসবেন কি? ও কফি আনতে যাবে কেন? এত সার্ভেন্ট থাকতে? দাঁড়া, কোনো একজন সার্ভেন্টকে বলছি। না না আন্টি, আমি আনছি, কোনো সমস্যা নেই। সানিয়া বেগম উত্তরে কিছু না বলে মুচকি হাসেন। এদিকে নাফিয়া যেন আফিমের মুখ থেকে এটি শোনার জন্যই অপেক্ষারত ছিল এতক্ষণ। ঠোঁটে হাসি ঝুলিয়ে নাফিয়া চলে যায় রান্নাঘরে কফি বানাতে। আর এদিকে কিছুটা সন্দিহান চোখে আফিম তাকিয়ে রয় নাফিয়ার যাওয়ার পানে। মেয়েটির মতলব তার কাছে ঠিক সুবিধের লাগছে না। কিছুটা সময় পার হতেই নাফিয়া কফি হাতে ফিরে আসে। আফিমকে কফিটি এগিয়ে দেয় ঠোঁটে হাসি ঝুলিয়ে। নাফিয়ার ওর দিকে তাকিয়ে হাসাটা ঠিকমতো হজম হলো না আফিমের। সে ব্রু কুচকে একবার নাফিয়াকে দেখে নিয়ে একটু করে কফিতে চুমুক বসায়। কফির টেস্ট একদম ঠিক দেখে আফিম খানিকটা অবাক হয়, কারণ সে ভেবেছিল নাফিয়া কফিতে কিছু একটা মিশিয়েছে। কিন্তু এমনটি না হওয়ায় আফিম আরও একবার নাফিয়ার দিকে তাকায়, দেখে নাফিয়ার টিভিতে মনোযোগ নিবেশ করেছে। আফিম আর বেশি না ভেবে কফিটি এক এক চুমুক করে পুরোটা শেষ করে নেয়। খাওয়ার কিছুটা সময় পেরোতেই পেট কেমন জানি শব্দ করে ওঠে। আফিমের মনে হচ্ছে সে এখনই ওয়াশরুমে না গেলে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। পত্রিকাটা কোনো মতে রেখে আফিম দ্রুত গতিতে নিজের কক্ষের ওয়াশরুমের উদ্দেশ্যে অগ্রসর হয়। দ্রুত পদে ওয়াশরুমে ঢুকতেই পা পিছলে ঠাস করে ওয়াশরুমের মেঝেতে পড়ে যায় সে। ভালো করে মেঝেতে দৃষ্টিপাত করতেই সে দেখে পুরো ফ্লোরটাই সাবান পানি। পায়ে প্রচুর ব্যথা পাওয়া সত্ত্বেও কোনো মতে উঠে কাজটি সেরে নেয়। কাজ শেষ হতেই যেই সে বেরোতে যাবে তখন দেখে ওয়াশরুমের গেটটা বাইরে দিয়ে আটকানো। আফিম বেশ বুঝতে পারছে এসব কাজের পেছনে কার হাত। রাগে পুরো মুখ লাল বর্ণ ধারণ করেছে তার। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে হাত বারবার মুঠোবন্দি করে এবং খুলে নিজের রাগ কমানোর চেষ্টা চালিয়ে চলেছে সে।
এরই মাঝে আবারও পেট শব্দ করে ওঠে তার। এইভাবেই চলতে চলতে 2 ঘন্টা পার হবার পর নাফিয়া গিয়ে আফিমের ওয়াশরুমের দরজা বাইরে থেকে খুলে দিয়েই এক দৌড়ে দাদির কাছে চলে আসে। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে আফিমের। ওয়াশরুমের দরজা খোলা পেয়েই বেরিয়ে আসে সে। কক্ষ পুরোটাই খালি দেখে আর কোনো কিছুতে মনোযোগ না দিয়ে টাওয়ালটি নিয়ে আবারও ওয়াশরুমে চলে যায় সে। ক্লান্ত শরীরেই গোসলটি সেরে কক্ষে এসে বিছানায় গা এলিয়ে দেয় এবং একজন সার্ভেন্টকে ডেকে স্যালাইন দিয়ে যেতে বলে। সেই রাতে আফিম আর নিজের কক্ষ হতে বের হয় না। এদিকে নাফিয়ার যেন ঈদ, সে তো মহা খুশি। আফিমকে তার উচিত শিক্ষা দিতে পেরে নিজের কাছেই বড্ড ভালো লাগছে তার। রাতে নিজের রুমের দরজা এবং জানালাটাও পর্যন্ত ভালোভাবে আটকিয়ে এসি ছেড়ে শুয়ে পড়ে নাফিয়া। আগের রাতে আফিম এক্সট্রা চাবি ব্যবহার করে ওর কক্ষে প্রবেশ করেছিল তা বুঝতে পেরে আজ দরজার ছিটকিনিটাও লাগিয়েছে সে। অতঃপর বিছানায় আরাম করে শুয়ে সে কল্পনা করতে আরম্ভ করে আজ আফিমকে দেওয়া শাস্তিতে আফিম কেমন অনুভব করছিল। ভাবতেই চরম আনন্দ হচ্ছে নাফিয়ার। সে মনে মনে বলে ওঠে, এতটুকু ডোজে ঠিকমতো হাঁটতে পারছেন না আর আসছে নাফিয়ার সাথে টেক্কা দিতে। ঠোঁটে প্রশান্তির হাসি টেনে চোখ জোড়া বুঝে নেয় নাফিয়া এক শান্তিময় ঘুমের আশায়। সকাল হতে দাদির সাথে সাথেই আছে নাফিয়া। এক মুহূর্তের জন্য কোথাও একা থাকছে না সে। বলা তো যায় না আফিম কখন আবার তার উপর হামলা করে বসে। তার উপর আজ আবার স্কুলও বন্ধ। স্কুল থাকলেও নিশ্চিন্তে থাকা যেত। সকালে যখন দাদি ও নাফিয়া উভয়ই খাবার টেবিলে বসে গরম গরম চায়ে চুমুক বসাচ্ছিল তখন দেখা মিলল আফিমের। গতকাল পিছলে পড়ায় পায়ে ব্যথা হয় তার জন্যে ঠিক মতো হাঁটতে পারছে না সে। আফিমকে এভাবে হাঁটতে দেখে মনে মনে খুবই খুশি হয় নাফিয়া এবং বলে ওঠে, এতটুকু ডোজে ঠিকমতো হাঁটতে পারছেন না আর আসছে নাফিয়ার সাথে টেক্কা দিতে। নাফিয়ার দিকে চোখ পড়তেই আফিম দেখে নাফিয়া ঠোঁটে হাসি, সাথে সাথেই জল শক্ত হয়ে যায় তার। হাত মুঠোবন্দি করে আফিম চুপচাপ হেঁটে নিজের পত্রিকাটি নিয়ে একজন সার্ভেন্টকে আদেশ করে খাবার তার রুমে পাঠিয়ে দিতে। অতঃপর নিজের রুমে চলে যায়। এরপর থেকে সারা দিনে আফিমের দেখা মিলে না। আজ অফিসেও যায় না সে। সারাটি দিন নিজের কক্ষেই থাকে। এদিকে আফিমের ভয়ে ভয়ে নাফিয়া পুরো দিনে এক মুহূর্তও একা থাকেনি। সব সময় কারো না কারো সাথেই ছিল। কিন্তু আফিমকে এইভাবে সারাদিন রুমে থাকতে দেখে কেন যেন খারাপও লাগছে নাফিয়ার। সার্ভেন্ট যারা আফিমের রুমে গিয়েছিল তাদের দাদি জিজ্ঞেস করেছিলেন আফিমের কথা। সবার উত্তর, স্যার চুপচাপ শুয়ে আছেন, হয়তো স্যারের শরীর ভালো না। সারাটি দিন আফিম নিজেকে এভাবে বন্দি করে রেখেছে, সেই সাথে শরীরটিও ভালো নেই। এগুলো দেখে নাফিয়ার খুব খারাপ লাগছে। রাতে নিজের কক্ষে এসে বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবতে থাকে হয়তো সে অতিরিক্ত করে ফেলেছে, এতটা না করলেও পারত। মনে মনে সে এও ভেবে নেয় যে সে আফিমকে সরি বলবে। আফিম যেহেতু নিজ কক্ষ হতে বের হচ্ছে না তাই নাফিয়াও দরজা লাগানোর দিকে তেমন গুরুত্ব আরোপ করেনি। সে গোসল সেরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আকাশপানে তাকিয়েছে। এমন সময় হঠাৎ তার কানে কোনো কাচের জিনিস ভাঙার আওয়াজ আসে। ব্রুজোড়া কুচকে নিজের কক্ষে প্রবেশ করতে দেখে আফিম এক এক করে কাচের আসবাবপত্রগুলো মেঝেতে ছুঁড়ে ফেলছে। অবাক হয়ে আফিমের এমন উদ্ভট কাজের দিকে তাকিয়ে আছে নাফিয়া। আফিম বেশ কটি আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর নাফিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, ওয়াক অন ইট। আফিমের কথায় অবাকের চরম শীর্ষে পৌঁছিয়ে নাফিয়া বলে ওঠে, মানে? কানে শুনতে পাও না? হাঁটো এর উপর। রাগে আফিমের শুধু চোখ দুটিই নয়, দুধের ন্যায় ফর্সা মুখটিও রক্তিম বর্ণ ধারণ করেছে। আফিমকে দেখে ভয়ে কাঁপা কাঁপা ভাব নাফিয়ার। নাফিয়াকে তার জায়গায় স্থির থাকতে দেখে আফিমের রাগ আরো বেড়ে যায় এবং সে বলে ওঠে, যা বলেছি তা যদি এখনই না করো তবে এরপর যা হবে তার জন্যে দায়ী থাকবে কেবল তুমি। অতিরিক্ত রাগের বশে এখনই যে আফিম যে কোনো কিছু করে বসতে পারে তা বেশ ভালোই বুঝতে পারছে নাফিয়া। সে আর না ভেবে ধীরে ধীরে কাচের টুকরোগুলোর উপর একটি পা রাখে। সাথে সাথেই বেশ কয়েকটি কাচের টুকরো নাফিয়ার পায়ে ঢুকে যায়। ব্যথায় চোখে পানি চলে আসে নাফিয়ার। ঠোঁটে ঠোঁট চেপে চোখের জল আটকে রাখার বৃথা চেষ্টা করে দ্বিতীয় পা কাচের টুকরোগুলোর উপর রাখতেই দ্বিতীয় পায়েও কাচের বেশ কটি টুকরো বিঁধল। ব্যথায় চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে নাফিয়ার। সে কোনোভাবেই তৃতীয় কদম ফেলার সাহস জোগাতে পারছে না। এদিকে নাফিয়া যে সত্যিই কাচের উপর পা দেওয়ার মতো সাহস করবে তা চিন্তাই করেনি আফিম। নাফিয়ার পায়ের দিকটি রক্তে ধীরে ধীরে ভরে যাচ্ছে আর নাফিয়ার চোখে জলগুলো কোনো যেন আফিমের সহ্য হচ্ছে না।
আফিম আর দেরি না করে নাফিয়াকে কোলে তুলে নেয়। এতটা সময় চোখ বুজেছিল নাফিয়া। হঠাৎ এভাবে আফিমের কোলে তুলে নেওয়ায় চমকে চোখ মেলে তাকায় সে। আফিম নাফিয়াকে বিছানায় পা তুলে বসিয়ে দিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে নাফিয়ার পায়ের কাছে বসে। যেই আফিম ওষুধ লাগাতে যাবে অমনি নাফিয়া পা সরিয়ে বলে ওঠে, অনেক হয়েছে মিস্টার ইবনান, করেছেন আপনি। প্রথমত পতিতা বলে আমায় অপমান করলেন, তারপর রেগে একটি থাপ্পড় বসিয়ে দেওয়ার অপরাধে আমায় তুলে নিয়ে যেয়ে অসভ্যতা করলেন। কিচ্ছু বলিনি, ভাগ্যে হয়তো এটাই ছিল বলে মেনে নিয়েছিলাম আর আমায় ধর্ষণ না করায় কৃতজ্ঞ ছিলাম। কিন্তু তারপরও আপনার থাপ্পড়ের জবাব দেওয়া বাকি রয়ে গেছিল দেখে আমাকে এই চাকরি দিলেন এবং হুমকি দিলেন যেন আমি এই চাকরিটা না ছাড়ি। আপনি কি মনে করেন আফিম, আমি আপনার হুমকির ভয়ে এখনও এখানে আছি বা আপনার অত্যাচারে আমি ভয় পাই? যদি এমনটি ভেবে থাকেন তবে এটি আপনার ভুল ধারণা। আমি এখনও আছি আমার পরিবারের স্বার্থে, তাদের আর্থিক সহায়তা করার জন্য। আর আপনার এই অত্যাচার যদি ভয়ই পেতাম তবে আপনাকে পাল্টা জবাব দেওয়ার সাহস দেখাতাম না। তাই আমাকে দয়া দেখাতে আসবেন না। এতক্ষণ ধরে নাফিয়ার কথাগুলো চোয়াল শক্ত করে চুপচাপ শুনছে আফিম। নাফিয়ার পায়ের অবস্থা অতটা ভালো না, আরও কিছুক্ষণ ধরে রক্ত এভাবে পড়লে নাফিয়া জ্ঞান হারাবে। আফিমের যথেষ্ট রাগ ওঠা সত্ত্বেও সে এখন কিছু বলতে চাচ্ছে না। নাফিয়া আবারও বলে ওঠে, এক মিনিট, আপনার মাঝে আদৌ দয়া নামক কোনো অনুভূতি আছে নাকি সব নাটক? আমার তো মনে হয় নাটকই, কারণ যে ছেলে দিনের আলোয় সফল বিজনেসম্যান, রাতের অন্ধকারে সে এক পতিতা সন্ধানী। দেহ লোভী কোনো ব্যক্তির মানবীয় গুণাবলী থাকে না, আপনারও নেই। বাস, এতক্ষণ নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারলেও এখন আফিমের সহ্যের সীমা অতিক্রম হয়ে গিয়েছে। সে নাফিয়ার মুখ এক হাতে শক্ত করে চেপে ধরে বলে ওঠে, হু দ্য হেল আর ইউ টু জাজ মি? কি জানো তুমি আমার সম্পর্কে? কতটুকু জানো আমার সম্পর্কে? হ্যাঁ, কোন সাহসে আমায় নিয়ে মন্তব্য করলে? আমার বাসার চাকর হওয়ারও যোগ্যতা তোমার নেই, সেখানে তুমি আমায় বিচার করছো? আমি যদি দেহ লোভী হতাম তবে আমার গার্লফ্রেন্ড তাকে স্পর্শ না করার অপরাধে আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলে আমায় ছেড়ে যেত না। আমি যদি দেহ লোভী হতাম তাহলে এতদিন তোমার সতীত্ব অক্ষত থাকতো না, ইউ ব্লাডি ইডিয়েট। বলে নাফিয়াকে ছেড়ে দিয়ে আফিম দ্রুত পদে নাফিয়ার কক্ষ ত্যাগ করে। কিছুটা মাথা ব্যথা নিয়েই শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসে নাফিয়া। কপালটা 3 আঙুলে আলতো করে চেপে ধরে চারপাশটা চোখ বুলিয়ে নেয় সে। জানালা খোলা থাকায় সূর্যের কিরণে কক্ষ আলোকিত হয়ে আছে। সকাল হয়ে গেছে দেখে বেশ অবাক হয় নাফিয়া, কারণ গতরাতে আফিম তার কক্ষ ত্যাগ করার পর সে নিজের পায়ে বিঁধে থাকা কাচের টুকরোগুলোকে নিজ হাতে তোলার চেষ্টা করেছিল, কিন্তু ব্যথায় তা ঠিক করে পেরে উঠছিল না সে। ধীরে ধীরে মাথা ব্যথা আরম্ভ হতে থাকে তার এবং কিছুটা সময়ের মাঝেই নিস্তেজ হয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। এরপর আর কিছুই মনে নেই তার। নাফিয়া সকাল হয়েছে দেখে যতটা অবাক হয় তার থেকেও বেশি অবাক হয় এই দেখে যে তার পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ করা, সেই সাথে পুরো রুমটা পরিপাটি আগের ন্যায় গোছানো। নাফিয়ার এসব পর্যবেক্ষণের মাঝেই একজন গৃহ পরিচারিকা এসে উপস্থিত হয়। নাফিয়াকে উদ্দেশ্য করে এসে বলে ওঠে, এখন কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পায়ে ব্যান্ডেজ এবং রুমের গোছগাছ কে করলো? আমি এবং অন্য একজন ছাড়বেন। আপনারা জানলেন কি করে যে আমার সাহায্য প্রয়োজন? আফিম স্যার কাল রাতে আমাদের দুজনকেই আপনার পায়ের ব্যান্ডেজ করে দেওয়ার জন্য পাঠান। স্যারকে দেখে তখন খুবই রাগান্বিত মনে হচ্ছিল। তিনি আমাদের বেশ তাড়া দিয়েই বলেছিলেন আপনার রুমে এসে পায়ের ব্যান্ডেজটি দ্রুত করে দিতে। আমরাও দেরি করিনি, এসে আপনাকে অচেতন অবস্থায় পাই। ও আচ্ছা, আন্টি দাদি তারা জেনেছে? তাদের কাছে কথাটি বলা হয়নি, শুধু বলেছি পায়ে ব্যথা পেয়েছেন। বেশ করেছেন। আপনার এখনই কিছু খেয়ে নেওয়া উচিত ম্যাম। আগামী যে কয়দিন আপনি পুরোপুরি সুস্থ না হন সে পর্যন্ত স্যার আপনার দায়িত্ব আমায় দিয়েছেন। কোনো প্রয়োজন নেই, আমি নিজের খেয়াল রাখতে পারবো। এমনটি করবেন না ম্যাম। স্যারের রাগ সম্বন্ধে আপনি হয়তো অবহিত নন। তিনি 1 সেকেন্ডও সময় নেবেন না আমার চাকরি হতে বের করে দিতে। নাফিয়া উত্তরে আর কিছু বলে না। আফিমের রাগে কয়েকদিনেই বেশ ভালোভাবেই উপলব্ধি করেছে সে।
নীরবতাকেই সম্মতি ভেবে নিয়ে মেয়েটি নাফিয়ার নাস্তা আনতে রান্নাঘরের দিকে অগ্রসর হয়। এদিকে নাফিয়ার ঘুম ভেঙেছে খবর পেয়ে দাদি এবং সানিয়া বেগম উভয়ই নাফিয়ার কক্ষে এসে জিজ্ঞেস করেন সে কেমন আছে এবং পায়ে ব্যথা পেল কি করে। উত্তরে নাফিয়া বলে, আসলে রাতে একটু গলা খুসখুস করায় গরম পানি করতে রান্নাঘরে গিয়েছিলাম। গরম পানিটা গ্লাসে ঢালার সময় অসাবধানতা বশত তা হাত থেকে পিছলে পায়ের উপর পড়ে যায় সবটা। বয়সে বড় হলে এখনো বাচ্চাই রয়ে গিয়েছ। এই বয়সে এমন বেখেয়ালি হলে চলে? তোমার থেকে এমনটা আশা করছিলাম না। কদিন বিশ্রামে থাকো। দুঃখিত, যেহেতু আমি এই পা নিয়ে কাজ করতে পারবো না, সেহেতু সুস্থ হওয়া অবধি কি নিজের বাড়িতে যেয়ে থাকবো? না, তার প্রয়োজন নেই। এই অবস্থায় যাওয়াটা যেমন তোমার জন্য কষ্টসাধ্য, তেমনি তোমার পরিবারের বিষয়টা জেনে শুধু শুধু চিন্তিত হবে। অনেক ধন্যবাদ দাদি এতটা ভাবার জন্যে। দাদি উত্তরে আর কিছু না বলে তিনিও ঠোঁটে হাসি টেনে আনেন। 2 দিন পার হয়ে গেল। এই 2 দিন নাফিয়া সম্পূর্ণ বিশ্রামে ছিল। নিজ কক্ষ হতেও বের হতে পারেনি পায়ে ব্যথার জন্যে। স্কুলেও নিজের অসুস্থতার ব্যাপারটি জানিয়ে দিয়েছিল সে এবং প্রায় 1 সপ্তাহের ছুটি মঞ্জুর করিয়ে নিয়েছে। আর এই 2 দিনে আফিম ও নাফিয়া একবারের জন্যেও একে অপরের মুখোমুখি হয়নি। কিন্তু আফিম যাকে নাফিয়ার সেবায় নিয়োজিত করেছিল তার থেকে ঠিকই নাফিয়ার খবর জেনে নিচ্ছিল। 3য় দিনে একটু ব্যথা থাকলেও হাঁটতে পারছে নাফিয়া। ব্যাস, এখন কি আর তাকে বসিয়ে রাখা সম্ভব? সে সকালে উঠে পায়ের ব্যথাটা কম অনুভব করাতে আবারও নিজের কাজে লেগে যাবে বলে মনস্থির করে নেয়। নিজের সকালের কাজ সেরে সে ধীরে ধীরে কদম ফেলে দাদির কক্ষে উপস্থিত হয়। আসসালামু আলাইকুম দাদি, শুভ সকাল। কি ব্যাপার, তুমি বিশ্রাম নাওনি? এখানে কি করছো? আমার পা এখন অনেকটাই ঠিক হয়ে গিয়েছে দাদি, এখন আমি মোটামুটি হাঁটাহাঁটি করতে পারবো। ভেবে বলছো? জি। ঠিক আছে, বসো এখানে। পত্রিকায় এই খবরটি পড়ে শোনাও তো। চোখে ঠিকঠাক দেখছি না আমি। জি দাদি, অবশ্যই, কিন্তু 6টায় আপনার হাঁটতে বেরোতে হবে, তাই চা বা দুধ যেটি চান একটু খেয়ে নিতে পারেন। আচ্ছা। পায়ে ব্যথা থাকায় দাদির সাথে হাঁটতে যেতে পারবে না নাফিয়া। আবার দাদিকে একাও যেতে দেওয়াটা ঠিক হবে না। এসব যখন ভাবছিল নাফিয়া, ঠিক তখনই দাদির কক্ষে প্রবেশ করেন সানিয়া বেগম। নাফিয়াকে দেখে তিনি বলে ওঠেন, পায়ের ব্যথা কিছুটা কমেছে? জি আন্টি। ঠোঁটে হাসি ফুটিয়ে বলে নাফিয়া। উত্তরে সানিয়া বেগমও ঠোঁটে হাসি টেনে আনেন। সানিয়া বেগমকে উদ্দেশ্য করে নাফিয়া বলে ওঠে, আজ বৌমা শাশুড়িকে সঙ্গ দিলে কেমন হয়? অর্থাৎ? আজ দাদির হাঁটতে যাওয়ার আপনি তাকে সঙ্গ দিবেন আন্টি। জানি যে কোনো সার্ভেন্টকে বললে তারা দাদির সঙ্গে যাবে, কিন্তু তাতে দাদি সঙ্গ পাবে না, চুপচাপ হেঁটে বাড়ি ফিরতে হবে। কিন্তু আপনি গেলে দাদিও আপনি উভয়ই বিভিন্ন গল্প বা স্মৃতিচারণ বা আলাপ আলোচনার মাধ্যমে সময়টা উপভোগ করতে পারবেন। নাফিয়ার কথায় বেশ খুশি হয়ে দাদি বলে ওঠেন, যথার্থ বলেছ বৌমা। আর যেহেতু নাফিয়া যেতে পারছে না, সেহেতু তুমি যাবে তো আমার সাথে? ঠোঁটে হাসি ঝুলিয়ে বলেন সানিয়া বেগম। নাফিয়ার কথাটি শাশুড়ি বৌমা উভয়েরই পছন্দ হয়, কারণ বেশ অনেক দিনই হলো তারা শাশুড়ি বৌমা মন খুলে কথা বলেন না। ছাদের রেলিং ধরে সূর্যের আলোর অনুপস্থিতিতে কালো বর্ণ ধারণ করা আকাশপানে তাকিয়ে আছে নাফিয়া। সূর্যের আলো যে সবটাই অনুপস্থিত তা কিন্তু নয়। চাঁদের পেছনে লুকিয়ে নিজের আলো জ্যোৎস্নারূপে পৃথিবীতে প্রেরণ করছেন সূর্যমামা, আর নাফিয়া মন্ত্রমুগ্ধ হয়ে জ্যোৎস্না বিলাস করছে। একা একা নির্জন রাত ও সেই সাথে শীতল হাওয়া ও জ্যোৎস্না, এ অনুভূতিটি ভাষায় প্রকাশ করার মতো নয়। কিছুটা সময় এভাবেই কাটানোর পর হঠাৎ নিজের পাশে কারো উপস্থিতি অনুভব করে নাফিয়া। পাশ ফিরে তাকাতেই দেখে আফিম দাঁড়িয়ে আছে। আফিমের থেকে দৃষ্টি সরিয়ে স্থান ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতেই আফিম বলে ওঠে, সরি। হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত শব্দ কানে এসে পৌঁছাতেই নাফিয়া অবাক চাহনি নিয়ে আফিমের দিকে ফিরে তাকায়। আফিম নাফিয়ার দিকে না তাকিয়ে নিজের সামনে বরাবর দৃষ্টি রেখেই আবারও বলে ওঠে, আই এম সরি। উত্তরে কিছু বলে না নাফিয়া। সে কল্পনাও করেনি আফিম তাকে সরি বলবে। অবাক হওয়ার সীমা অতিক্রম হওয়ার পরেও চেহারায় স্বাভাবিকতা বজায় রাখে নাফিয়া। কিছুটা সময় নিয়ে সে বলে ওঠে, আমি জানি আপনি অনুতপ্ত, না হয় প্রতিদিন আমার খবর নিতেন না। অবাক হয় আফিম। এই বিষয়টি নাফিয়া কিভাবে জানলো? সে জিজ্ঞাসু দৃষ্টিতে নাফিয়ার দিকে তাকায়। যাকে জিজ্ঞেস করতেন সেই বলেছে। উত্তরে আর কিছু বলে না আফিম।
নাফিয়ার থেকে দৃষ্টি সরিয়ে আকাশ পানে তাকায়। নাফিয়ারও একই কাজ করলো। কিছুটা সময় নীরবতা চলার পর নাফিয়া বলে ওঠে, আপনি খুব বদমেজাজি বা বদরাগী হলেও মানুষটা খারাপ নন, তা উপলব্ধি করেছি। নাফিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আফিম। মৃদু স্বরে বলে ওঠে, আপনি সত্যিই খারাপ হলে প্রথম দিন শুধুমাত্র অচেতন হওয়ায় একজন অপরিচিত মেয়ের জন্য সেই রাতে ডাক্তার ডেকে আনতেন না, আর সেদিন রাতে আপনার সম্পর্কে বাজে মন্তব্য করার পরেও, অনেকটা রেগে থাকার পরেও আমার পায়ে ব্যান্ডেজ করার জন্য সার্ভেন্টকে পাঠাতেন না। উত্তরে কিছুই বলে না আফিম। কিছুটা সময় নাফিয়ার চোখে চোখ রেখে তাকিয়ে থাকার পর দৃষ্টি সরিয়ে আকাশবাণী দৃষ্টি নিক্ষেপ করে। অবাক হচ্ছে আফিম। মেয়েটি ওর জন্য এতটা কষ্ট পাওয়ার পরও ক্রোধান্বিত না হয়ে উল্টো ওর ভালো দিকগুলো নিয়ে ভাবছে। কিছুটা সময় নীরবতায় কাটিয়ে দেয় উভয় একে অপরের পাশাপাশি। অতঃপর নাফিয়া তার কক্ষে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েও থেমে যেয়ে বলে ওঠে, কারো কথায় নিজেকে বিচার করা বোকামো। আপনি জানেন আপনি অক্ষম নন, তবে আপনি সত্যিই অক্ষম নন আফিম। বলে আর দাঁড়ায় না নাফিয়া। সে নিজের কক্ষের পথে অগ্রসর হয়। এদিকে নাফিয়ার কথায় আলতো এক হাসি ফুটে ওঠে আফিমের ঠোঁটে। বাচ্চাদের কাছে খুব প্রিয় একটি দিন হচ্ছে শুক্রবার। ঠিক তেমনই কিছু আরামপ্রিয় মানুষের কাছে শুক্রবারের আর এক নাম প্রেম। বাচ্চারা শুক্রবার পছন্দ করে পড়াশোনা দিয়ে একটি দিন রেহাই মিলবে বলে, আর আরামপ্রিয় মানুষেরা শুক্রবারে প্রেম খুঁজে পায়। তাদের প্রেম হয় সকালের এক লম্বা ঘুমের সাথে। আহা, সকালের ঘুমটা সে যে কি শান্তিময়। নাফিয়া আরামপ্রিয় মানুষের কাতারেই পড়ে। আজ শুক্রবার। সে তো কোনোভাবেই 10টার আগে বিছানা ছাড়তে রাজি নয়, কিন্তু 5:40 তার দরজায় কড়া নাড়ার শব্দ। এমন প্রেমময় ঘুমের মায়া কাটিয়ে দরজার ওপাশের ব্যক্তিকে সাড়া দেওয়ার বিন্দু পরিমাণ ইচ্ছে তার নেই। ওদিকে দরজার ওপাশের মানুষটি কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে দরজায় কড়া নেড়ে চলেছে। একরাশ বিরক্তি নিয়ে উঠে দরজা খুলে নাফিয়া। চোখে মুখে বিরক্তির ছাপ ফেলে বলে ওঠে, আজ শুক্রবার, আমি ঘুমাবো। নাফিয়ার উক্তি শুনে গৃহ পরিচারিকা ঠোঁটে হাসি ফুটিয়ে বলে ওঠে, ম্যাম, আপনি এখন ছাত্র জীবনে নেই যে শুক্রবার ছুটির দিন উদযাপন করবেন। বিরক্তিভাব বজায় রেখে নাফিয়া বলে ওঠে, কি বলতে চাইছেন? দাদি ডাকছেন আপনায়। এবার ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে নাফিয়া বলে ওঠে, আসছি। অতঃপর তৈরি হয় সে দাদির কক্ষে উপস্থিত হয়। দাদির কক্ষে সানিয়া বেগম এবং দাদি উভয়ই বড় এক জানালার ধারে পাতানো 2 জোড়া সোফায় দুজনে বসে আছেন। নাফিয়া তাদের সালাম দিয়ে তাদের কাছে গিয়ে বসে। সানিয়া বেগম নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, নাফিয়া, পায়ের ব্যথা তো মনে হয় এখন আর নেই। জি আন্টি। শুক্রবার আর শনিবার আফিম অফিসে যায় না, ওর আলাদা কিছু কাজ থাকে, তার জন্য এই 2 দিন বরাদ্দকৃত। ভাবছি ওকে বলবো আজ কাজ বাদ দিয়ে আমাদের নিয়ে কোথাও ঘুরতে যেতে। ঘুরতে যাবার কথা শোনা মাত্রই সকালে হওয়া তার প্রেমের বিচ্ছেদের সব শোক ভুলে গেল নাফিয়া। তার মুখে ফুটে ওঠা সেই লম্বা হাসিটি সাক্ষ্য দিচ্ছে সে কতটা উচ্ছ্বাসিত। নাফিয়া সানিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, কখন যাব আমরা? নাফিয়ার এমন আগ্রহ দেখে আলতো হাসেন সানিয়া বেগম এবং উত্তরে বলেন, দেখি আফিম কি বলে। সাথে সাথেই মুখের হাসি বিলীন হয়ে গেল নাফিয়ার। সে মৃদু স্বরে বলে ওঠে, গোমরা মুখ নিয়ে যাবে বলে মনে হয় না। কিছু বললে? না আন্টি। দাদি রাজি তো যেতে? হ্যাঁ। নীল পাঞ্জাবি ও সাদা পায়জামা পরিহিত আফিম সিঁড়ি বেয়ে নিজ কক্ষ হতে হলরুমের উদ্দেশ্যেই আসছে। হলরুমের সোফাতে বসেছিল নাফিয়া ও দাদি। পায়ের শব্দ পেয়ে নাফিয়া সিঁড়ির দিকে তাকায়। এলোমেলো ভেজা চুল, নীল পাঞ্জাবির হাতাটি কোনই অবধি উঠানো, সেই সাথে সাদা পায়জামা পরিহিত এই সুদর্শন যুবকটিতে চোখ আটকে যায় নাফিয়ার। আফিম খুব বেশি লম্বা না হলেও 5 ফিট 8 ইঞ্চি কম নয়। দুধে আলতা গায়ের রং তার, মুখে চাপদাড়ি, চোখগুলো খুব বড় না হলেও পাপড়িগুলো বেশ ঘন, সেই সাথে চোখের মনি একদম গাঢ় খয়েরি রঙের। ঠোঁটটা নাও পাতলা নাও মোটা, একদম সম্পূর্ণ ঠোঁট। চেহারাটা কিছুটা লম্বাটে, স্বাস্থ্য নাও মোটা নাও হ্যাংলা। আফিমকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে এতটাই মগ্ন ছিল নাফিয়া যে যখন তার ধ্যান ভাঙে দেখতে পাই আফিম এক ব্রু উঁচু করে তার দিকেই চেয়ে আছে। অপ্রীতিকর এক পরিস্থিতিতে পড়ে যায় নাফিয়া। আফিমের থেকে চোখ সরিয়ে নিয়ে মনে মনে নিজেকে কঠিন কঠিন কিছু গালি শুনিয়ে দেয়।
সেই সাথে তার মনে প্রশ্ন জাগে, এতদিন ধরে দেখছে লোকটাকে, কই আগে তো এভাবে চোখ আটকে যায়নি তার উপর। তবে আজ কি হলো? নিজের মনে মনেই উত্তরটি বানিয়ে নিল সে। হয়তো আফিমের সৌন্দর্য এতদিন তার মনে জমে থাকা সেই ঘৃণানুভূতিই আড়াল করে রেখেছিল। সোফায় বসে আফিম একজন সার্ভেন্টকে কফি আনার আদেশ করে। সার্ভেন্টটি আদেশ পেয়ে রান্নাঘরে যেতেই নাফিয়া কিছু একটা ভেবে বলে ওঠে, আমি একটু আসছি। বলেই উঠে যায় সে। নাফিয়ার হুট করে এভাবে উঠে যাওয়ার বিষয়টি আফিমের কাছে সন্দেহের মনে হলো। রান্নাঘরে এসে নাফিয়া সার্ভেন্টটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, কফিটা আমি বানিয়ে দিচ্ছি, আপনি ততক্ষণে আমার রুমের বিছানাটি পরিষ্কার করে দিয়ে আসুন। একটু বিশ্রাম নিতে চাইছি, কিন্তু বিছানাটি অপরিষ্কার। ঠিক আছে ম্যাম, আমি অন্য কাউকে বলছি আপনার বিছানাটি পরিষ্কার করে দিতে। শুধু শুধু কষ্ট করে আপনার কফি বানাতে হবে না। যা বলেছি তাই করুন। কফি বানানো শেষ হলে আপনাকে ডেকে নেব, যে কফিটা দিয়ে এসেন। মেয়েটি আর কিছু না বলে রান্নাঘর ত্যাগ করে। এদিকে মেয়েটি যেতেই নাফিয়া ঝটপট কফিটি বানিয়ে নেয়। অতঃপর ঠোঁটে এক শয়তানি হাসি ফুটিয়ে লবণের ডিব্বাটি হাতে নিয়ে বলে ওঠে, সরি আফিম, কিন্তু আপনাকে একটুও না জ্বালালে শান্তি পাবো না। বদ অভ্যাস হয়ে গিয়েছে আপনাকে জ্বালানো।